আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সো প্রায় বলতে গেলে প্রায় 10 দিনের মতো সো এই টাইমটার মধ্যে আমি তোমাদেরকে ক্লাস নেইনি। অনেক দিন পর আমি তোমাদের ক্লাস নিয়ে হাজির হলাম। হয়তো তোমরা অনেকে আমাকে ভুলে গেছো, অনেকে মনে আছে। সো এতদিন তোমাদের আসিফ স্যার, তোমাদের ইমরান স্যার ক্লাস নিয়েছে, আমি হচ্ছে সব থেকে কম ক্লাস নিয়েছি। সো আমাদের আইসিটি ক্লাস হয়েছে অলরেডি 9টা বা 10টা ক্লাস হয়েছে। আমাদের বাংলা ক্লাস হয়েছে প্রায় 8টার মতো, এবং আমি অর্থনীতি এবং ইংরেজি মিলিয়ে টোটাল 6টা ক্লাস নিয়েছি। সো এর জন্য আমি খুবই দুঃখিত। আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আজকে অর্থনীতি ক্লাস নিয়ে। সো তোমরা যারা আমাদের এই ক্লাসে যুক্ত আছো বা ক্লাস করবা, সবাই ফার্স্টে আমাকে একটু কাইন্ডলি জানাবা যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমরা ঠিক 9টার দিকে ক্লাস শুরু করব, যার জন্য আমি একটুখানি আগে চলে আসছি, যাতে করে তোমরা সবাই ক্লাসগুলোতে জয়েন করতে পারো। ঠিক আছে, যাতে করে তোমরা কি করতে পারো, সবাই ক্লাসে জয়েন করতে পারো এবং একদম একটা ওয়ার্ডও যাতে তুমি মিস না করতে পারো। সো এই জন্য আমি তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসছি। ঠিক আছে, সো যারা আছো ভাইয়া, কাইন্ডলি যারা আছো একটুখানি তোমরা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, একটু শেয়ার করে দাও ভাইয়া, কাইন্ডলি শেয়ার করে দাও, যাতে করে আমরা সবাই সুন্দরভাবে আজকে অর্থনীতি ক্লাসটা করতে পারি। একটু কাইন্ডলি শেয়ার করা কি যায়? তোমাদের শেয়ার অপশন নাই, বুঝতে পারছি, শেয়ার অপশন নাই। তোমরা যাদের শেয়ার অপশন পাচ্ছ না, তারা কাইন্ডলি 5 জন ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, অথবা তোমার যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তুমি 3 জন ফ্রেন্ডকে মেনশন করে দাও। কারণ আজকে আমরা এমন একটি টপিক পড়াবো যেই টপিক থেকে তোমার মাস্ট 100% কোশ্চেন আসবে। ঠিক আছে, 100% কোশ্চেন আসবে। সো এরকম একটা টপিক হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমরা পড়বো, আর যেখান থেকে তোমাদের কি আসে ভাইয়া, মাস্ট কোশ্চেন আসে। এবং এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এবারও যারা পরীক্ষা দিয়েছে তারাও পেয়েছে, তোমরাও পাবা। ঠিক আছে, সো যারা আছো কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছো। ঠিক আছে, কে কোথা থেকে লাইভে যুক্ত আছো এবং কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যারা আছো একটু কাইন্ডলি জানো। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাথে 6-7 জন যুক্ত হয়ে গেছো। যারা যুক্ত হয়েছো তাড়াতাড়ি ক্লাসে একটু জানাও। ঠিক আছে, তো যারা আছো একটু কাইন্ডলি জানাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মারুফ জুনিয়র যুক্ত হয়েছে, তসফিয়া আহমেদ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি জান্নাত ইয়েস শুনতে পাচ্ছি। সো এছাড়াও আমাদের সাথে তোমরা আরো যারা যুক্ত আছো একটু কাইন্ডলি জানাও, কারণ আজকের বিষয়টা হচ্ছে আমাদের আসিফ স্যার বলতেছে যে সেরা ক্লিয়ার। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার রয়েছে, আমরা বুঝতে পারছি যে মোটামুটি আমাদের সবকিছু ক্লিয়ার। আমাদের 8 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমি চাই যে তোমরা আরেকটু কাইন্ডলি যারা আছো একটু জয়েন করে ফেলো। জানি যদিও এখানে অর্থনীতির শিক্ষার্থী একটু কম, আর তারপরে তোমরা যারা আছো কাইন্ডলি একটু জয়েন করে ফেলো, যাতে করে তোমার ফ্রেন্ডরা, তোমরা সবাই যাদের অর্থনীতি আছে সবাই সুন্দর করে করতে পারো। ঠিক আছে, সো আমি তোমাদের সাথে আছি তাসনিম আহমেদ সোহেল। হয়তো তোমরা অনেকে আমাকে চিনবা, অনেকে হয়তো চিনবা না। সো আমি তোমাদের আজকে অর্থনীতির 3য় ক্লাস নিয়ে হাজির হয়েছি, এবং আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। কি ভাইয়া? উৎপাদন সম্ভাবনা রেখা। সো আমি ফার্স্টে একটু জেনে নিব যে আসলে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি। দেখো, ধরো তুমি কোনো কিছু করতে চাচ্ছ, যখন তুমি কোনো কিছু করতে চাবা তখন ফার্স্টে তোমাকে কি করতে হবে, যেইটা করতে চাবা সেই বিষয় সম্পর্কে জানতে হবে। এখন ধরো আমি পড়াচ্ছি, তোমাকে ফার্স্টে জানতে হবে যে কে পড়াচ্ছে। ঠিক আছে, সো ফার্স্টে জানতে হবে কি, কে তোমাকে পড়াচ্ছে। ঠিক আছে, সো এইটা জানবা। তোমরা বলবা যে কে পড়াচ্ছে, তোমাদের তাসনাম ভাই পড়াচ্ছে। কে পড়াচ্ছে? তাসনাম ভাই পড়াচ্ছে। ঠিক আছে, তোমাদের তাসনাম ভাইয়া তোমাকে পড়াচ্ছে, বা তোমরা স্যার যারা বলো স্যার পড়াচ্ছেন। সো তাসনাম স্যার তোমাদেরকে পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? তাসনাম স্যার পড়াচ্ছেন। তাহলে প্রশ্ন কি করলা? কে পড়াচ্ছেন? তাসনাম স্যার পড়াচ্ছেন। এখন কোশ্চেন করবা যে কি পড়াচ্ছেন। বলো তো আমি আজকে কি পড়াবো, সবাই একটু কমেন্টে জানাও তো। যারা আছো তারা একটু কাইন্ডলি জানাও তো আমাকে কমেন্টে যে আমি কি পড়াবো আজকে, বা আমাদের পড়ার বিষয়টা আসলে কি হবে। যারা আছো আমাকে একটু কাইন্ডলি জানাও যে আজকে পড়ার বিষয়টা অ্যাকচুয়ালি কি হবে। আমরা যে আজকে পড়বো সেখানে আমরা কি পড়বো, অর্থাৎ আমাদের পড়ার বিষয়টা কি হবে সেটা একটু জানাও আমাকে। দেখি তোমরা কতজন বলতে পারো যে আজকের টপিকটা কি। আমি দেখতে পাচ্ছি সঞ্জিদা যুক্ত হচ্ছে, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি মারুফ সিরাজগঞ্জ থেকে কথাগুলো শোনা যায়। এমডি মোশাররফ যুক্ত হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া ঢাকা থেকে, ধন্যবাদ তোমাকে ভাইয়া।
আমি দেখতে পাচ্ছি যে সঞ্জিরা যুক্ত হয়েছে, তাসফিয়া বগুড়া থেকে যুক্ত হয়েছে। এছাড়া তোমরা অনেকেই যুক্ত পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি যে কে এম শারিয়ার আমাদের সাথে যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আরো অনেকে যুক্ত হয়েছো, তোমরা আরো অনেকেই যুক্ত হয়ে গেছো আমি দেখতে পেয়েছি। তো আমরা শুরু করি। তাহলে আজকে হচ্ছে আমাদের বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও, তুমি ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেই বোর্ডেরই শিক্ষার্থী হও, 100% রেখে রাখো যে তোমার যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমার এখান থেকে প্রশ্ন মাস্ট আসবেই। তো তুমি যদি তোমার 10 নম্বর তো তুমি যদি তোমার 10 নম্বরকে নিশ্চিত করতে চাও, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। আমি আশাবাদী তুমি যদি এই ক্লাসটি করো তোমার কোনো সমস্যা থাকবে না, তোমার সবকিছু সমাধান হয়ে যাবে। তাহলে ভাই চলো আমরা একটু জেনে নেই উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ কি থাকে, সীমিত সম্পদ থাকে এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুইটি উৎপাদিত দ্রব্যের বিভিন্ন কি সম্ভাবনাময় সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, 1 নম্বর দেখো খেয়াল করি কি পাচ্ছি, যে একটা রেখা। তাহলে আমরা ফার্স্টে কি পাচ্ছি, যে এটি হচ্ছে একটি রেখা। তুমি একটু মাথায় রাখবা এখান থেকে, ঠিক আছে, মাথায় রাখবা। তো 1 নম্বর আমরা কি পাচ্ছি, রেখা। তাহলে হচ্ছে উৎপাদন সম্ভাবনা হচ্ছে কি একটা রেখা। তারপরে কি দেখতে পাচ্ছি, দেখো বিভিন্ন বিন্দু থাকে, কি থাকে, বিভিন্ন বিন্দু থাকে, বিভিন্ন কি থাকে, বিন্দু থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 নম্বরে একটা রেখা থাকবে এবং 2 নম্বরে কি থাকবে, বিভিন্ন বিন্দু থাকবে। সরি, এখানে হচ্ছে শুধু বিন্দু না, এখানে হচ্ছে তোমার বিভিন্ন বিন্দু থাকবে, কি থাকবে, বিভিন্ন বিন্দু, ঠিক আছে, বিভিন্ন বিন্দু থাকবে, ঠিক আছে, বিভিন্ন বিন্দু থাকবে। দেন তোমার 3 নাম্বার কি থাকবে, দেখো নির্দিষ্ট সম্পদ বা চলতি প্রযুক্তি। তাহলে হচ্ছে নির্দিষ্ট সম্পদ থাকবে, নির্দিষ্ট সম্পদ থাকবে, কি থাকবে, তোমার নির্দিষ্ট ভাইয়া সম্পদ থাকবে। দেন কি থাকবে, দেন হচ্ছে তোমার 2টা দ্রব্য থাকবে। কয়টি দ্রব্য, 2টি দ্রব্য থাকবে, ঠিক আছে, 2টি দ্রব্য থাকবে। দেন কি থাকবে 5 নম্বরে, তোমার হচ্ছে 2টি দ্রব্যের সংমিশ্রণ থাকবে, দ্রব্যের সংমিশ্রণ থাকবে, কি থাকবে, সংমিশ্রণ থাকবে। সো এই বিষয়গুলো তোমার অবশ্যই একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে থাকতে হবে। যখন তুমি দেখবা যে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে এই বিষয়গুলো আছে, তখন তুমি বুঝতে পারবা যে আসলেই এটা উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে। তাহলে আমরা যদি মনে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা, যে রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, কেমন বিন্দু ভাইয়া, বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে 2টি দ্রব্যের সংমিশ্রণ দেখানো হয়। অর্থাৎ ধরো তোমার 5 বিঘা জমি আছে, কয় বিঘা, 5 বিঘা জমি আছে। এখন তোমার জমিটা নির্দিষ্ট না, কয় বিঘা বলো তো, 5 বিঘা। তোমার 5 বিঘা জমি আছে, তুমি বললা যে ভাই আমার 5 বিঘা জমি আছে, হ্যাঁ, এই জমিতে কি করতে হবে, তোমার 2টা দ্রব্য উৎপাদন করতে হবে। হয় তুমি ধান উৎপাদন করবা, নাইলে তুমি গম উৎপাদন করবা, নাইলে তুমি আলু উৎপাদন করবা, নাইলে তুমি হচ্ছে কি করবা, পটল উৎপাদন করবা। তোমার যেটা মন চায় তুমি হচ্ছে যে কোনো 2টা উৎপাদন করতে হবে। কারণটা কি ভাই, দেখো 2টা ছাড়া তো চলে না, ঠিক না, 2টা কথা মনে রাখবা। 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে যদি তুমি উৎপাদন সম্ভাবনা রেখায় ভালো করতে চাও, তোমাকে অবশ্যই চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত অবশ্যই নির্দিষ্ট 2টা দ্রব্য নির্দেশ করতে হবে। সেই 2টা মনে রাখবা। তাহলে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কয়টা দ্রব্য থাকে, সবাই একটু কমেন্টে জানাও। তোমরা যারা দেখছো সবাই একটু কমেন্টে জানাও। এইগুলো অনেক আগে কমপ্লিট হয়েছে, হ্যাঁ কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বাট তোমাদেরকে আজকে আমি একটু ডিপলি পড়াবো, বুঝায় দিব, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, অনেক বুঝতে পারছি, বাট এমন ভাবে বুঝাই দিব যাতে করে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সো এইভাবে পড়ানো একটু ট্রাই করবো, ঠিক আছে। সো দেখো ভাইয়া, তাহলে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কয়টা অংশ থাকে, সবাই একটু কমেন্টে জানাও তো ভাই, কয়টা থাকে, একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কয়টা অংশ থাকে। একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আমাদের 2টা অংশ থাকে না, 2টা দ্রব্য থাকে। একটাকে আমরা বলতে পারি গম অথবা ধান, ঠিক আছে। তো তাহলে প্রথমে সংজ্ঞা তোমাকে অবশ্যই জানতে হবে। যখন তুমি এটাকে ইংরেজিতে বলা হয় কি ভাইয়া, দেখো ইংরেজিতে বলা হচ্ছে পিপিসি। যদি বলা হয় যে পিপিসি কি, তোমরা বলবা যে পিপিসি, দেখো এক পিপিসি, তাই না, পিপিসি। দেখো পিতে হচ্ছে প্রোডাকশন, পরীক্ষা এবারও আসছে, প্রোডাকশন পসিবিলিটি,
প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। দেখো এটা হচ্ছে একটা কি কার্ভ, এটা কিন্তু এইরকম রেখা না, এটা হচ্ছে কি একটা কার্ভ রেখা, কার্ভ। ঠিক আছে, তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ মনে রাখবা। যদি প্রশ্ন আসে যে পিপিসির পূর্ণরূপ কি, কমেন্টে জানাও। তোমরা যারা দেখছো সবাই একটু জানাও তো কমেন্টে পিপিসির। আমি দেখতে পাচ্ছি নাফিউল ইসলাম রাফাত বলতেছি, আরাফাত আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা 2টি, শ্রাবণী 2টি, আর তাসফি আহমেদ 2টি। ঠিক আছে, তো একটুখানি এখন আমাকে কমেন্টে জানাও তো পিপিসি। আমি দেখতে পাচ্ছি শ্রাবণী বলছো যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হ্যাঁ, তুমি সঠিক বলেছো। দেন বাকি যারা আছো একটু কাইন্ডলি জানাও, তোমরা যারা আছো একটু কাইন্ডলি জানাও যে কি হবে। ঠিক আছে, পিপিসির পূর্ণরূপটা কি, পরীক্ষা আসতে পারে। পিপিসির পূর্ণরূপটা কি, পিপিসির পূর্ণরূপটা কি, যদি আসে যে উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে কি বলা হয়, তখন বলবা যে পিপিসি রেখা বলা হয়। কি রেখা বলা হয়? পিপিসি রেখা। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার কয়েকটা বৈশিষ্ট্য শিখবো। আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? চারটা। সো চারটা বৈশিষ্ট্য আমরা শিখবো। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর একটু লিখে রাখবা, তোমরা হয়তো অনেকেই জানো বাট লিখে রাখবা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে যে দুটি দ্রব্যের সংমিশ্রণটা কি করবে? নির্দেশ করবে। 2 নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুতে পূর্ণ নিয়োগ নির্দেশ করে। 3 নাম্বার হচ্ছে আমরা দিতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার নিচের বিন্দুতে, নিচের বা ভেতরের বিন্দুতে অপূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ। ঠিক আছে, অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। ঠিক আছে, এবং 4 নাম্বার হচ্ছে বাহিরের বিন্দুতে, বাহিরের বিন্দুতে কি নির্দেশ করতেছে? দেখো বাহিরের বিন্দুতে হচ্ছে অর্জন যোগ্য অঞ্চল। আমি একটু ব্যাখ্যা দিব এখন যে আসলে কেন উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে দুইটা দ্রব্য থাকে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উপরের বিন্দু বলতে কোনটাকে বোঝাচ্ছে, ভেতরের বিন্দুতে কেন অপূর্ণ নিয়োগ নির্দেশ করতেছে, দেন বাহিরের বিন্দুতে কেন অর্জনযোগ্য নির্দেশ করতেছে। তোমরা এতটুকু ক্লিয়ার কিনা জানাও, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা জানাও। আমি দেখতে পাচ্ছি তাসফি আহমেদ বলছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সঞ্জিদা বলছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সঞ্জিদা বলছে পিপিসি রেখা, তসনিম সামি আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই দেখতে পাচ্ছি যে জয়েন করেছো ক্লাসে, যদিও ক্লাসটা বলা হয় না যে আজকে হবে, তারপরে তোমরা যেহেতু জয়েন করলা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা এত কষ্ট করে ক্লাসে জয়েন করেছো, সো এই জন্য যারা জয়েন করেছো তোমরা কাইন্ডলি আরেকটা কাজ করো না, তোমাদের 3 জন ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও, যাতে করে অর্থনীতি ক্লাসে তোমাদের ওই ফ্রেন্ডগুলোও জয়েন করতে পারে। ঠিক আছে, আমি চাই তোমাদের সকল ফ্রেন্ডরা মিলে ক্লাসটা করুক, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সবাই লিখছো কিনা একটু জানাও, তোমরা কি এটা লিখছো বা বুঝছো, এটা এতটুকু জানাও। এখন আমি একটুখানি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চিত্র এঁকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো এখন আমি। সো তোমরা লিখছো কিনা একটু জানাও। হ্যাঁ, লিখে ফেলছো, অনেকেই লিখে ফেলছো। সো আমরা হচ্ছে উপরের বিন্দু বাইরের বিন্দু এগুলো তো নির্দেশ করলো। এখন আমরা এই যে বৈশিষ্ট্য 4টা শিখলাম, এখন চিত্রর মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো নিপুণ করার চেষ্টা করবো। ঠিক আছে, মানে বৈশিষ্ট্যগুলো প্রমাণ করার চেষ্টা করবো আমি। একটু কাইন্ডলি দেখো। ঠিক আছে, তো দেখো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে, ধরো তুমি এভাবে একটা রেখা আঁকলা। সো রেখায় আঁকার পর তুমি কি করলা, এটা কিন্তু একটা কার্ভ হবে, এরকম বাঁকা হবে। ঠিক আছে, এরকম বাঁকা হবে। তুমি যদি এইরকম দিতা, এইরকম দিতা, এইরকম দিতা, তখন কিন্তু এটা ভুল, এটা ভুল। কেউ এইরকম দিবা না। উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক শিক্ষার্থী এইভাবে দেয়, এইভাবে দেয়, এইভাবে দিবা না। ঠিক আছে, এইভাবে দিবা না, এইভাবে দিলে তোমাদেরটা কাটা, এইভাবে হবে না। এটা হচ্ছে কি কাটা, আর এটা হচ্ছে কি সঠিক। এটা হচ্ছে একটা কার্ভ, কার্ভ মানে হচ্ছে একটা বক্ররেখা, এটা হচ্ছে কার্ভ। সো এটা হচ্ছে রাইট। ঠিক আছে, দেন এখন আমরা হচ্ছে কি দুইটা দ্রব্য আঁকার চেষ্টা করি। সো এখানে একটা
আমি দুইটা দ্রব্য দিচ্ছি, ঠিক আছে। সো ধরো আমি এখানে 0, এখানে 5, এখানে 10, হ্যাঁ আমি এটা দিলাম। আর এখানে হচ্ছে আমি কত দেওয়া যেতে পারে, ধরো আমি হচ্ছে এখানে 15 দিলাম। তো এখানে 5, 10 and 15, ঠিক আছে। এটা আমি হচ্ছে তোমাদেরকে দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে ধানের পরিমাণ, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে এখানে ধানের পরিমাণ তুমি হচ্ছে এখানে নির্দেশ করলা, আর এখানে হচ্ছে তুমি হচ্ছে গমের পরিমাণ নির্দেশ করলা। কিসের পরিমাণ? গমের পরিমাণ, ঠিক আছে। তো দেখো এখন এখানে হচ্ছে এ, বি, সি আর হচ্ছে ডি। সো এখানে কতগুলো বিন্দু আছে? সো এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে কি ডি বিন্দু। সো এই হলো আমাদের বিভিন্ন বিন্দু। তাহলে এ, বি, সি এগুলো হচ্ছে কি বিভিন্ন বিন্দু। সো আমরা এখন যে 4টা বৈশিষ্ট্য শিখছিলাম, এই 4টা বৈশিষ্ট্য এখন নিরূপণ করব। সো এইখানে ধরো একটা বিন্দু দিলাম, যে বিন্দুটার নাম হচ্ছে আমি দিতে পারি সেটা হচ্ছে তোমার এফ বিন্দু। আমি মাঝখানে একটা বিন্দু দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে ই বিন্দু, ঠিক আছে। ভিতরে একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে বি বিন্দু। এখন তোমাদের প্রশ্ন করতে পারে, ধরো ক নাম্বার একটা প্রশ্ন করলো যে এ বিন্দুতে কি নির্দেশ করে? সবাই একটু কমেন্টে জানাও তো দেখি যে এ বিন্দুতে কি নির্দেশ করে, তোমরা বলতে পারো কিনা। খ নাম্বার তোমাদের প্রশ্ন করতে পারে যে এফ বিন্দুতে কি নির্দেশ করে, এরকম এমসিকিউ আসে, আবার সিকিউ আসে, ঠিক আছে। কি নির্দেশ করে, ঠিক আছে, করে। সো এইগুলো একটু কমেন্ট করে আমাকে জানাও তো দেখি তোমরা আসলে বুঝতে পারছো কিনা। অনেকে বলছো যে ভাই অলরেডি আমরা পড়ে ফেলছি। সো যেহেতু তোমরা পড়ে ফেলছো, প্রগতির মোবাইলটা হারায় গেছে স্যার, আহারে, ঠিক আছে। ব্যাগের ভিতরে ফোনটা ছিল, তারপর হারায় গেছে। কেন? প্রগতি হারাইছে? সমস্যা নাই, তাহলে একটা কাজ করো, প্রগতিকে তুমি তোমার ফোনটা দিয়ে এভাবে দেখাও যে প্রগতি চল আজকে আমরা দুইজনে মিলেমিশে ক্লাস করি, ঠিক আছে। আহারে প্রগতি, যার জীবনে নাই কোনো গতি তার নাম ছিল প্রগতি, ঠিক আছে। তাহলে দেখো গমের পরিমাণ, হ্যাঁ এখন আমরা এটাকে বলতে পারি ওয়াই অক্ষ, এটাকে বলতে পারি এক্স অক্ষ। অ্যাজ এ উইশ, তুমি ইচ্ছা করলে দিতে পারো, ইচ্ছা না করলে দিতে পারো না, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। পরে দেখায় নাকি? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ বিন্দুতে কি নির্দেশ করে, কমেন্টে জানাও যে এ বিন্দুতে আসলে কি নির্দেশ করে, মানে এ বিন্দুতে। তাহলে দেখো এটা হচ্ছে উপরের বিন্দু, এটাকে কি বলে? উপরের বিন্দু, উপরের বিন্দু, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে বাহিরের বিন্দু, ঠিক আছে। আর এই যে এটাকে বলা হচ্ছে ভিতরের বিন্দু, নিচের বা ভেতরের। এটা খেয়াল রাখো সবাই, এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখো। তাহলে এ, বি, সি, ডি এগুলোকে বলা হচ্ছে উপরের বিন্দু, এটাকে বলা হচ্ছে বাহিরের বিন্দু, আর এগুলোকে বলা হচ্ছে কি নিচের বা ভেতরের বিন্দু। বিন্দু কি বুঝতে পারছো? তুমি কেমন বান্ধবী, কেমন বান্ধবী যে তোমার বান্ধবীর পাশের বাসা তোমার বাসা না, তাহলে তুমি বান্ধবী হইলা? তুমি জানো আমাদের বন্ধু বান্ধবের বাসা কত কাছে? ধরো আমি থাকি হচ্ছে সাভার, আর ও থাকি হচ্ছে সেই তোমার হচ্ছে কোথায়, সেই ঢাকা, তাহলে কত কাছে। আর তোমাদের বন্ধু বান্ধবের বাসা তোমাদের পাশের বাসা না। শ্রাবণী বলছে আরেকবার বলুন, কি বলবো আরেকবার? তো শোনো আমি বলতেছি, দেখো এখানে আমি কতগুলো বিন্দু নির্দেশ করছি, যেমন এ হচ্ছে উপরের বিন্দু, বি ও হচ্ছে উপরের বিন্দু, সি ও উপরের বিন্দু, ডি উপরের বিন্দু। যদিও কোশ্চেন করা হয় যেখানে উৎপাদন সম্ভাবনা রেখা কোনটি, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এইটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ আমরা বলতে পারি যে পিপিসি রেখা, পিপিসি রেখা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পিপিসি রেখা। কি বলা হয়? পিপিসি রেখা বলা হয়। এখন আমরা খেয়াল করি ভাইয়া, ধরো তোমার 15 বিঘা জমি আছে, ঠিক আছে। 15 বিঘা জমি আছে তোমার, যদি ভাই 15 বিঘা জমি থাকে, ধরো তোমার 15 বিঘা জমি আছে। এখন তুমি কি করলা, এই 15 বিঘা জমির মধ্যেই চাষ করবা। কি করবা? 15 বিঘা জমি আছে, সম্পূর্ণ জমিতে চাষ করবা, সম্পূর্ণ জমিতে চাষ করবা। চাষ করলে ধরো তুমি হচ্ছে যদি তোমার সম্পূর্ণ জমিতে চাষ করো, সেই ক্ষেত্রে তোমার বলতো, তুমি যদি তোমার সম্পূর্ণ জমিতে চাষ করো সেই ক্ষেত্রে ফলন বেশি হবে নাকি কম হবে বলতো? যদি আমি আমার 15 বিঘা জমিতে চাষ করি, ঠিক আছে, চাষ করি, আমি যদি আমার 15 বিঘা জমিতে চাষ করি সেই ক্ষেত্রে উৎপাদন বেশি হবে নাকি কম হবে? ধরো আমি 5 বিঘা জমিতে করলাম আর 15 বিঘা জমিতে করলাম, 5 আর হচ্ছে 15, বলো তো কোনটার মধ্যে উৎপাদন বেশি হবে?
5-এ বেশি হবে নাকি 15-তে বেশি হবে উৎপাদন? সবাই একটু জানাও যে 5-এ বেশি হবে নাকি 15-তে বেশি হবে উৎপাদন। তাসনিম সামি বলছে ভাইয়া 15 হবে। বাকিরা কি বলতেছো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুকের মাঝে, আচ্ছা ঠিক আছে। সবাই সানজিদা বলতেছে, তাসফিয়া বলতেছে, শ্রাবণী বলছে 15। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে 15-তে বেশি। তাহলে দেখো, যদি আমি কি করি, সম্পূর্ণ জমিতে উৎপাদন করি, অর্থাৎ আমি যদি আমার 15 বিঘা সম্পূর্ণ জমিটার মধ্যে উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমার উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। যদি উৎপাদন পরিমাণটা বৃদ্ধি হয়, আমার সম্পূর্ণ জমি আমি কি করলাম, বের করলাম না। তাই বলা হয় যে উপরের বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তাহলে 1 নাম্বার কি লাভ হচ্ছে, আমার পূর্ণ নিয়োগ হচ্ছে। কি হচ্ছে? পূর্ণ নিয়োগ হচ্ছে। খেয়াল রাখো, যদি আমি উপরের বিন্দুতে নির্দেশ করি, অর্থাৎ উপরের বিন্দুতে যদি আমি হচ্ছে কি করি, উৎপাদন করি, তাহলে আমার 1 নাম্বার কি হচ্ছে, সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে। কিসের? আমার সম্পদ আছে 15 বিঘা। যদি তুমি দেখো তোমার সম্পদ আছে 15 বিঘা এবং পুরো সম্পদের মধ্যে যদি তুমি উৎপাদন করো, তাহলে অবশ্যই তোমার 5 বিঘা থেকে 15 বিঘায় উৎপাদনটা বেশি হবে, তাই না? তো যখন তোমার উৎপাদনটা বেশি হবে, তখন তোমার কি হবে, তোমার সম্পদের তুমি পূর্ণ ব্যবহার করলা, অর্থাৎ তোমার সম্পূর্ণ জমিটা তুমি সম্পূর্ণ ব্যবহার করে দিলা। 2 নাম্বারটা কি ভাই? দেখো 2 নাম্বার হচ্ছে কি হচ্ছে, বেকারত্ব হ্রাস পাইতেছে। বেকারত্ব হ্রাস পায়। তুমি যদি কি করো, তোমার 15 বিঘা জমিতে উৎপাদন করো, সেক্ষেত্রে মানুষ লাগবে না। তো তুমি মানুষ নিয়োগ করো তোমার জমিতে কাজ করার জন্য, সেক্ষেত্রে লোক কমবে, অর্থাৎ কিছু যারা বেকার ছিল তাদের বেকারত্ব হ্রাস পাবে না। হ্রাস মানে হচ্ছে কমা, বেকারত্ব কমে যাবে। এটাকে আবার আমরা বলতে পারি তার হচ্ছে দক্ষ ব্যবহার। কি বলতে পারি? দক্ষ ব্যবহার। দক্ষ ব্যবহার। এই পয়েন্টগুলো মাথায় রাখবা, পরীক্ষা আসলে অবশ্যই তোমাকে এই পয়েন্টগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে, না হলে তোমার উত্তর হবে না। ঠিক আছে? দেন 4 নাম্বার হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি। ঠিক আছে? সো তোমার এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। তোমার এমসিকিউ আসতে পারে যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিন্দুতে কি নির্দেশ করে। প্রশ্নে যদি অপশনে যদি থাকে পূর্ণ নিয়োগ, উত্তর এইটাই দিবা। যদি থাকে বেকারত্ব হ্রাস, উত্তর এইটাই হবে। যদি থাকে দক্ষ ব্যবহার, উত্তর এইটাই হবে। যদি থাকে কর্মসংস্থান, এইটাই হবে। সো এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, যার কারণে তোমরা মাথায় মনে রাখবা। উৎপাদন সম্ভাবনা রেখার অর্থটা কি ভাই? দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থটাই, যেমন ধরো তোমার নাম কি, তোমার নাম কি, যে বললা প্রশ্নটা করলা তার নামটা কি? তাহলে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিন্দুতে নির্দেশ করে কি কি? পূর্ণ নিয়োগ, বেকারত্ব হ্রাস, দক্ষ ব্যবহার এবং কর্মসংস্থান। তাহলে এবার বলো যে এই বিন্দুতে কি নির্দেশ করে। এই সবাই কমেন্টে জানাও, যদি এতটুকু বুঝতে পারো তাহলে এখন আমাকে একটু জানাও যে এই বিন্দুতে তাহলে কি নির্দেশ করে। ইমন, হ্যাঁ ইমন, উৎপাদন সম্ভাবনা। দেখো, উৎপাদন সম্ভাবনার রেখা, ধরো তুমি হচ্ছে, ধরো তুমি বিবাহ করছো, তোমার বউ আছে, ঠিক আছে, তোমার বউ আছে। তো তোমার বউ, তুমি বিবাহ করছো, তোমার বউ আছে। সো তুমি একটা লোক, তোমার বউ হচ্ছে আরেকটা লোক, তাহলে 2টা লোক হইলো, তাই না? সো 2টা লোক হওয়ার পর তোমাদের ধরো যদি কোনো বিবাহের পর কি হয়, বাচ্চা কাচ্চা হয়, তাই না? তো তোমাদের যদি বাচ্চা হয় বা ছেলে মেয়ে হয়, বা ছেলে অথবা মেয়ে ধরো হইলো, সো এই যে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তোমাদের 2 জনের মাধ্যমে ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে, তাই না? সো এই যে 2 জনের মধ্যে কি একটা সম্ভাবনা কাজ করতেছে না? কি সম্ভাবনা কাজ করতেছে? উৎপাদন হওয়ার সম্ভাবনা কাজ করতেছে। কি? যে তোমার ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। ঠিক তেমনি তুমি গম উৎপাদন করতে পারো, ধান উৎপাদন করতে পারো। এখন ছেলে হইলে কি লাভ? দেখা যায় যে শেষ বয়সে বাবা মাকে ছেলেরা দেখে। আর মেয়ে হইলে কি লাভ? মেয়েরা রান্না বান্না করে খাওয়ায়, সো সুবিধা। আবার হচ্ছে যে মেয়ের শ্বশুরবাড়ি জায়গা মেয়েরা, সো সেক্ষেত্রে লাস্টের দায়িত্ব নিতে হয় না বাপের। সো এইরকম আর কি। আর ছেলে হইলে তো সারা বছরই খাওয়াইতে হয়। আবার মেয়ে হইলে হচ্ছে যে শ্বশুর বাড়িতে যা পুরো ওই বাড়িটারে ধ্বংস, না সরি, ওই বাড়িটারে ভালো করে আর কি। তো এইরকম আর কি। তাহলে বুঝতে পারছো যে তুমি বিবাহের পর তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে, তোমরা 2 জনে ইয়ে করলা। সো এটার মাধ্যমে কি হচ্ছে যে বোঝা যাচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা মানে কি উৎপাদন হবে, ছেলে উৎপাদন হবে নাকি মেয়ে উৎপাদন হবে। বুঝতে পারছো? আই থিঙ্ক তুমি ক্লিয়ার হয়েছে। ছেলেও হইতে পারে আবার মেয়েও হইতে পারে, বুঝছো সবাই? ভাবছিলাম ধান ও গম উৎপাদন, কিন্তু বাচ্চা উৎপাদন এই রেখার মাধ্যমে পরে জানতাম না ভাইয়া। শোনো, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে শুধু তোমার যে
ধান গম উৎপাদন করতে হবে সেটা না, যে কোনো কিছু উৎপাদন। অর্থনীতি কি করে, তোমার পৃথিবীতে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। তুমি কি করবা, তোমার যখন কোনো কিছু শুরু করবা তখন তোমার ফার্স্টে টাকা দরকার হয়, আর এই টাকার যে সমীকরণগুলো যে মিলায় সেই হচ্ছে অর্থনীতি। তোমার যদি ভাই টাকা না থাকে, তুমি বিয়াও করতে পারবে না, বউ থাকবে না, বাচ্চাও হবে না, কেউ থাকবে না, ঠিক না? কারণ টাকা না থাকলে তোমার কেউ মেয়ে বিবাহ দিবে না, অথবা কোনো মেয়ের বা তোমার ধরো শ্বশুর তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না, তাই তোমার টাকা লাগবে। বুঝতে পেরেছো? তো টাকাটা কিসের সাথে রিলেটেড? অর্থনীতির সাথে রিলেটেড। তাহলে আমরা বলতে পারি যে অর্থনীতি ছাড়া বিয়ে হয় না। বুঝতে পেরেছো? কি হইলো, একদম স্টপ হয়ে গেল কেন? সায়েন্সের স্টুডেন্ট যখন আর্টসের সাবজেক্টে ক্লাস করে তখন আমার মতো অবস্থা হয় না। কেন? শোনো, অর্থনীতি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সায়েন্স, কমার্স, আর্টস নয়। অর্থনীতি হচ্ছে 3 সাবজেক্ট। অর্থনীতি যারা সায়েন্সে পড়ে তারাও পড়তে পারে, যারা আর্টসে পড়ে তারাও পড়তে পারে, যারা হচ্ছে কমার্সে পড়ে তারাও পড়তে পারে। ধরো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ে তারা হচ্ছে সায়েন্সের সার্টিফিকেট পাবে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়বে তারা হচ্ছে সায়েন্সের সার্টিফিকেট পাবে। বুঝতে পেরেছো? এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়বে তারা হচ্ছে তোমার হচ্ছে আর্টস ফ্যাকাল্টির সাবজেক্ট পাবে, অর্থাৎ বিএসএস থেকে তারা হচ্ছে পারবে। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা আবার কি করে, তারা হচ্ছে তোমার বিবিএ ফ্যাকাল্টি, যাকে বলা হচ্ছে কমার্সের বিবিএ ফ্যাকাল্টি। সো বিবিএ ফ্যাকাল্টির সার্টিফিকেট তারা হচ্ছে অন্তর্ভুক্ত হয় এই ইকোনমিক্স। সো আমরা বলতে পারি যে সায়েন্সেও অর্থনীতি আছে, কমার্সেও অর্থনীতি আছে, আর্টসেও অর্থনীতি আছে। সো অর্থনীতি ইজ অলরাউন্ডার। সো আমি যেহেতু অর্থনীতির স্টুডেন্ট, আমি অলরাউন্ডার। আচ্ছা যাই হোক, আমরা আর কিছু না বলি। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, সবাই বুঝছো? আই থিঙ্ক বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, আমরা আর কিছু না বলি। আচ্ছা, তো আমরা হচ্ছে এতটুকু ক্লিয়ার হয়েছি আই থিঙ্ক। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুতে পূর্ণ নিয়োগ নির্দেশ করে, বেকারত্ব হ্রাস পায়, দক্ষ ব্যবহার হয়, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই 4টা পয়েন্ট মনে রাখবা। ঠিক তেমনি বাহিরের বিন্দুতে অর্থাৎ ভেতরের বিন্দুতে দেখো নিচের যে বিন্দু আছে এটার উল্টাটা বলো তো, উল্টাগুলো। তাহলে এটার উল্টা, এটার উল্টা কি হবে? 1 নাম্বার অপূর্ণ। কি হবে? অপূর্ণ। দেখো ভাই, তুমি 5-এ অর্থাৎ 15তে উৎপাদন না করে যদি 5-এ উৎপাদন করো তাহলে জায়গা কমে গেল না? আগে ছিল জায়গা এতটুকু, এখন জায়গা হয়ে গেল কম। কম হইলে উৎপাদন কি হয়ে যাবে? সম্পদের অপূর্ণ নিয়োগ হবে। অর্থাৎ তোমার সম্পূর্ণ সম্পদটা ব্যবহার হচ্ছে না। এটাকে আমরা বলতে পারি অদক্ষ ব্যবহার। কি বলতে পারি? অদক্ষ ব্যবহার। ঠিক আছে, অদক্ষ ব্যবহার। অর্থাৎ কিছু কিছু বলদ থাকে পৃথিবীতে, কিছু কিছু বলদ থাকে যারা হচ্ছে তার সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারে না। যেমন ধরো তুমি হচ্ছে একটা সেন কিনলা আর একটা আতর কিনলা, ঠিক আছে? সো আতর আর সেনের মধ্যে পার্থক্যটা কি আসলে দেখো, সেনের দামটাও বেশি, আতরের দামটাও বেশি, তাই না? বাট সেনটা তুমি সবসময় তোমার পকেটে নিয়ে ঘুরতে পারবা না, স্প্রেটা ঘুরতে পারো না, কারণ এটা হচ্ছে বড় বোতল হয়ে থাকে। আর আতরেরটা অনেক ছোট হয়ে থাকে, এবং আতর দিলে গ্রামটা একটু বেশি স্প্রেড করে, মানে একটু বেশি ছড়ায় যায় বলতে গেলে, এবং হচ্ছে খুবই ভালো। এটা হচ্ছে তোমার জন্য বেশি উপকারী, আর হচ্ছে ওইটা অপকারী। এখন তুমি যদি চিন্তা করো যে একটা আতরের দাম হচ্ছে 18 টাকা আর একটা ইয়ের দাম হচ্ছে 20 টাকা, সো তুমি চিন্তা করলা যে আমি 20 টাকারটা কিনছি মানে আমি জিতে গেছি। প্রকৃতপক্ষে কিন্তু তুমি জিতো নাই, কারণ স্প্রে অর্থাৎ তুমি যখন এই স্প্রে বা ফকটক এগুলো ব্যবহার করো, এগুলোর মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে? তো সব খাবার খাওয়ার পরও বুঝতে হয় যে কিছু কিছু খাবার তোমার দেহের জন্য উপযুক্ত নয়, সেগুলো তোমাকে বর্জন করতে হবে, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি যে কিছু কিছু মানুষ আছে, যেমন কিছু কিছু ছেলে মেয়ে আছে না, যে তারা হচ্ছে একে অপরকে দেখে খুব পছন্দ করে ফেলে। সো যাকে তুমি পছন্দ করলা এর মানে যে সেই তোমার জন্য ভালো, এটা কিন্তু ভুল ধারণা। সে তোমার জন্য ভালো নাও হইতে পারে, ঠিক আছে? সো এই ব্যাপারটা নির্দেশ করে কে? অর্থনীতি নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ সে তোমার জন্য ভালো হবে নাকি হবে না, তুমি অর্থনীতি সাবজেক্ট নিলা, বা তুমি কেমিস্ট্রি সাবজেক্ট নিলা, বায়োলজি নিলা, ফিজিক্স নিলা, অথবা তুমি হচ্ছে হিসাব বিজ্ঞান নিলা, বা হচ্ছে ফাইন্যান্স বলতে পারো, এই সাবজেক্টগুলো নিলা, কোনটা তোমার জন্য ভালো হবে সেটা কি তুমি জানো না। সো যখন তুমি সম্ভাবনা নির্দেশ করবে, আমি যদি অর্থনীতি নেই, আমি যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো পারি, তাহলে আমার জন্য অর্থনীতি বেস্ট।
আর আমি যদি হচ্ছে থিওরিক্যাল পয়েন্টগুলো ভালো পারি তাহলে আমার জন্য ইতিহাস ভালো হয়। সো আমি হচ্ছে ইতিহাস নিয়ে পড়তে পারবো। আর আমার জন্য আমি যদি ব্যাংক সেক্টর গুলোতে আমি যদি হচ্ছে পার্সেন্টেজ গুলো ভালো পারি, আমি হচ্ছে কমার্স সেক্টরে ঢুকতে পারবো। এবং আমি যদি বিভিন্ন রসায়নের যে বিক্রিয়াগুলো আছে এবং রসায়নের যে মৌলগুলো আছে সেগুলো যদি মাথায় রাখতে পারি, সো আই থিঙ্ক আমার জন্য সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে রসায়ন ভালো হবে। সো এগুলো তোমার মাথায় আগে সেট করতে হবে, দেন তুমি হচ্ছে চুজ করবা। ঠিক আছে, দেন তুমি কি করবা, চুজ করবা যে কোনটা তোমার জন্য প্রিফারেবল। তাহলে ভেতরের বিন্দুতে সবসময় উপরের বিন্দুর উল্টাটা হবে। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ নিয়োগের জায়গায় হবে অপূর্ণ নিয়োগ, বেকারত্ব বৃদ্ধি পায়। হ্রাসের জায়গায় কি লিখবো, বৃদ্ধি পাবে। দক্ষ ব্যবহারের জায়গায় কি হবে, অদক্ষ ব্যবহার। কর্মসংস্থান বৃদ্ধির জায়গায় কি হবে, হ্রাস হবে, মাথায় রাখবা। ঠিক আছে, দেন বাহিরের বিন্দুতে কি হবে, বাহিরের বিন্দুতে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার অদক্ষ ব্যবহার নির্দেশ করে। কি ব্যবহার নির্দেশ করে, অদক্ষ ব্যবহার, সরি কি কই, অর্জনযোগ্য অঞ্চল, সরি একটু ভুল হয়েছে, এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, অর্জনযোগ্য অঞ্চল। সো উৎপাদন সম্ভাবনা রেখার যে বাহিরের বিন্দু আছে সেই বিন্দুতে হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল বলা হয়। কারণটা কি, কারণ হচ্ছে এইখান থেকে তুমি ইচ্ছা করলে উৎপাদন করতে পারো, বাট উৎপাদন না করাই ভালো। কারণটা কি, দেখো ধরো তোমার জমি আছে, তোমার জমি বাদ দিয়া তুমি অন্য মানুষের জমিতে উৎপাদন করতে গেলা, সেক্ষেত্রে ওই লোকরে টাকা দিতে হবে, তারপরে আবার তোমার ফসলও বেশি কিনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে খাজনা দিতে হবে, তৃতীয়ত হচ্ছে তোমাকে বেশি শ্রমিকের প্রয়োজন হবে, চতুর্থ হচ্ছে যে তোমাকে কি করতে হবে, মজুরির সংখ্যাটা বৃদ্ধি হয়ে যাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, লোক সংখ্যা বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তো যখন তুমি দেখবা যে বাহিরের বিন্দুতে আমি উৎপাদন করতে যাই, তখন ঝামেলা, মারামারি শুরু হয়ে যেতে পারে। ধরো তুমি হচ্ছে উৎপাদন করলা 10, এই বেটা তুমি 10 উৎপাদন করছো কেন, তো এরকম মারামারি হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো এই ব্যাপারগুলো মাথায় রাখবা। আই থিঙ্ক উৎপাদন সম্ভাবনা রেখার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তুমি ক্লিয়ার হয়ে গেছো। তোমরা কি সবাই বুঝতে পারছো উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যের মধ্যে? এখন আমি যদি আবার একটু শর্টকাটে বলি, তো ভাই মনে রাখো ABCDE এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ কোন উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে, অর্থাৎ প্রত্যেকটা উপরের বিন্দুতে, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা উপরের বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হয়। কি হবে, উৎপাদন সর্বোচ্চ হবে। যদি প্রশ্ন আসে যে উৎপাদন সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হবে। যদি উৎপাদন সর্বোচ্চ হয় কোন বিন্দুতে, যদি প্রশ্ন করা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদনটা সর্বোচ্চ হয়, তখন আমরা বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হয়। দেন আমরা কি মাথায় রাখবো, যে কোথায় কম হয়, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের বিন্দুতে উৎপাদন কম হয়। দেখো এটা ভেতরে অবস্থিত, এটা উপরে অবস্থিত, এটা বাহিরে অবস্থিত। বাহিরে যাওয়া ভালো না, ভেতরে থাকাই ভালো, ঠিক কিনা? সবাই কি বুঝতে পারছো কিনা জানাও, আমাকে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানাও। তাহলে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার। দেন বাহিরের বিন্দুতে হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আমরা উৎপাদন করতে পারবো না, এটাকে বলা হচ্ছে কি অর্জনযোগ্য অঞ্চল। সো এই ব্যাপারগুলো মাথায় রাখলে আই থিঙ্ক উৎপাদন সম্ভাবনা রেখা তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার সূচি, চিত্র থেকে আমরা কিভাবে সূচি অঙ্কন করতে পারি। তো দেখো তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে এখন আমরা সেটা লিখবো। তো তোমাদেরকে একটা সূচি দেওয়া হবে, এই সূচি থেকে তোমাদেরকে কি করতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখার যে চিত্র আছে সেই চিত্রগুলো অঙ্কন করতে হবে, তাই না? তোমাদের একটা সূচি দেওয়া হবে, যে সূচি থেকে তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটা অঙ্কন করতে হবে। যখন তুমি উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটা অঙ্কন করতে পারবা সূচি থেকে, তো তোমাদের পরীক্ষায় সূচি থাকবে এইরকম, ঠিক আছে? সো 1 2 3, সো 3টা থাকবে। তো প্রথমে দেওয়া থাকবে হচ্ছে বিন্দু, এখানে দেওয়া থাকবে হচ্ছে গম, ইচ্ছা বা ধান, যেটা দেয়, আমি তো গম ধানই দিলাম, ঠিক আছে? তো প্রথমে কি দেওয়া থাকবে, যে এইটা শূন্য হবে আর এটা হচ্ছে কি হবে, সরি এখানে তো বিন্দু, সো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ঠিক আছে? দেন ধরো এখানে দিলে শূন্য, এখানে দিবে শূন্য। 3টা দিয়ে আঁকবো না, 4টা দিয়ে দিই, আরেকটা দিই।
সে ডি ডি বিন্দু, ঠিক আছে। সো আমি ডি বিন্দু দিলাম। এখন হচ্ছে আমি এখানে ধরো হচ্ছে 10, এখানে 20, এখানে হচ্ছে 30 দিলাম, এখানে 0, এখানে 10, এখানে 20, আর এখানে হচ্ছে 30। সো এটা হচ্ছে দিলাম। এখন তোমাদের প্রশ্ন দিবে ক নাম্বারে যে পিপিসি কি, পিপিসি কি, ঠিক আছে। তোমরা যেহেতু বুঝতে পারছো তোমরা চিত্রটা আঁকবা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দিব, ঠিক আছে। সো পিপিসি কি আমি একটা করাই দিব, দেন বাড়ির কাজ দিব। পিপিসি বলতে কি বোঝায়, ঠিক আছে। পিপিসি বলতে কি বোঝায় দেন তোমাদের পরীক্ষায় আসে যে 1 নম্বর পিপিসি কি, পিপিসি বলতে কি বোঝায়, দেন সূচি থেকে চিত্র অঙ্কন করো, ঠিক আছে। সূচি থেকে তোমাকে কি বলবে, চিত্র অঙ্কন করো, দেন উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে কি নির্দেশ করে। সো এই সৃজনশীলটাই তোমাদের হুবহু আসতে পারে। সো যারা আছো একটু কাইন্ডলি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, কি থাকবে, বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক থাকবে। তো সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে তোমাদের পরীক্ষা আসতে এটা লিখতে পারো, ঠিক আছে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি বলে রাখি যে আমরা 2023 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা যে সাজেশন দিয়েছি একদম 100 কমন পড়েছে, একদম 100% তাদের পরীক্ষা এসেছে, এবং আমি যেই অঙ্কগুলো বেশি করিয়েছি সেগুলো তাদের পরীক্ষা এসেছে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো ভাইয়া, যারা আছো কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। একটু কাইন্ডলি স্ক্রিনশটটা দিয়ে রাখো, দিয়ে ডান লেখো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তসনিম সামি বলছে ভাইয়া ডান, বাকির একটু জানো ডান কিনা। সো এটা হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ থাকবে। সো আমাদের অর্থনীতি ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তোমরা যখন ব্যাখ্যা ট্যাখ্যা লিখবে সুন্দরভাবে, ব্যাখ্যা লিখার পর তোমরা গ্রুপে পোস্ট করবে, দেন আমি দেখবো যে তোমাদের ব্যাখ্যাগুলো ঠিক আছে কিনা। দেন পরবর্তী ক্লাসে আমি তোমাদের ব্যাখ্যাটা পরিপূর্ণ লিখে দিব, যাতে করে তোমরা সম্পূর্ণ ব্যাখ্যা সুন্দরভাবে লিখতে পারো, ঠিক আছে। সম্পূর্ণ ব্যাখ্যাটা সুন্দর করে লিখতে পারো, এবং কোথাও যদি ভুল হয় সেই ভুলগুলো আমি সমাধান করে দিব, ঠিক আছে। অবশ্যই তোমরা এই বাড়ি কাজটা জমা দিবা গ্রুপে, যাতে করে আমি তোমাদের এইটা হচ্ছে কি করতে পারি, দেখতে পারি। হ্যাঁ, আর নাফিজুর রহমান আরাফাত, শোনো, গতবার যারা আমাদের এইচএসসি 23-এর শিক্ষার্থী ছিল তারা আমাদের সবাই আমাদের আমি যা যা বাড়ি কাজ দিছি সব করছে ইনশাল্লাহ, তাদের সব কমন করছে। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি নাই, সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের 15 অক্টোবর থেকে, কত অক্টোবর, 15 অক্টোবর অর্থাৎ 15 অক্টোবর থেকে আমাদের একটা কোর্স চালু হবে। সো এই কোর্সটার ফি হচ্ছে এখন 2500 টাকা রয়েছে। সো আমাদের কোর্সের ফি, যেখানে আমরা বাংলা, ঠিক আছে, ইংলিশ, ঠিক আছে, দেন হচ্ছে আইসিটি পড়াবো। সো আমরা এই 5টা সাবজেক্ট পড়াবো, বাংলা 2টা, বাংলা হচ্ছে 2টা, ইংলিশের 2টা, আইসিটির 1টা, টোটাল হচ্ছে 5টা সাবজেক্ট। তুমি 5টা বই পাবা, সরি 3টা বই পাবা 5টা সাবজেক্টের। দেন তুমি কি পাবা, তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের যে আমরা যে বইগুলো দিব সে বইটা আমরা নিজেরাই পড়িয়ে দিব, এবং তুমি যদি ওই বইটা পড়ো তোমার বাহির থেকে আর কিচ্ছু করতে হবে না। সো তোমাদের ইমরান স্যার বলে বারবারই যে আমাদের এবারের সংগ্রাম আমাদের A+ পাওয়ার সংগ্রাম। সো ওই রকম আর কি, তোমরা যারা A+ পেতে চাও, তোমরা চাও যে ভালো একটা গাইডলাইন পেতে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা জানো যে সব থেকে বড় একটা বিষয় সেটা হচ্ছে গাইডলাইন। তুমি যতই পড়ালেখা করো না কেন ভাই, তুমি যদি ভালো একটা গাইডলাইন না পাও তুমি চান্স পাবা না। ঠিক তেমনি এইচএসসি লেভেলে যদি তুমি ভালো রেজাল্ট না করো, তুমি তো কোথাও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না।
তো সেই ক্ষেত্রে তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালো একটা ফিডব্যাক দিতে পারো, সো এই জন্য তোমার জন্য বাংলা ইংলিশ আইসিটি এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা ভর্তি হওনি এখনো, আমি বলবো যে তোমরা একটু কাইন্ডলি ভর্তি হয়ে যাবা। সো আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা এই নাম্বারে বিকাশ করতে পারো। 2500 টাকা আমাদের এখন কোর্স ফি। যদি কারো পারিবারিক সমস্যা থাকে যে ভাই আমার পক্ষে পসিবল হচ্ছে না এত টাকা দিয়ে ভর্তি হতে, তো যারা বলবা যে ভাই আমার পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়, তাদেরকে আমি একটু একদম প্রসেসটাই বলে দিচ্ছি। সো আমাদের কমিউনিটি থেকে, অর্থাৎ আমাদের টিচার প্যানেল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চাই সকল শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হোক। এই জন্য আমরা হচ্ছে তোমাকে প্রথমে 1000, ঠিক আছে, কমপক্ষে 1000, সো 1000 টাকা দিয়ে তুমি হচ্ছে 1000 টাকা দিয়ে কোর্সে ভর্তি কনফার্ম করতে পারবা, ঠিক আছে, কনফার্ম করতে পারবা। তুমি হচ্ছে ধরো 1000 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি কনফার্ম করলা, দেন আমরা 6 মাস পড়াবো, তুমি জানো। তো তুমি প্রতি মাসে বাকি 1500 টাকা তুমি হচ্ছে প্রতি মাসে 500 করে দিতে পারবা। তাহলে তুমি প্রথমে 1000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবা, দেন তুমি হচ্ছে কি করতে পারবা, তোমার পারিবারিক সমস্যার কারণে তুমি প্রতি মান্থে, অর্থাৎ পার মান্থ, ঠিক আছে, পার মান্থে তুমি হচ্ছে কি করতে পারবা, 500 টাকা করে দিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও বা তোমাদের সমস্যা প্রচুর, তারা এই প্রসেসটা ফলো করতে পারো। 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারো, দেন প্রতি মান্থে তুমি 500 টাকা করে দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। তো যারা, ঠিক আছে, যারা কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে এইভাবে যোগাযোগ করতে পারো। সো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড হচ্ছে নাম্বার, সো এখানে যোগাযোগ করতে পারো। 1000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করে, বাট আস্তে আস্তে তুমি বাকি টাকাটা দিতে পারবা। এটা হচ্ছে জাস্ট তোমাদের জন্য আমাদের টিচার প্যানেলের থেকে ছোট্ট একটা কি বলা যেতে পারে, এটা একটা কাজ, ঠিক আছে। সো তোমরা যারা আছো, আই থিঙ্ক তোমরা এই প্রসেসটা ব্যবহার করে ভর্তি হতে পারো। তোমরা একটা সেরা ক্লাস পাবা এবং তোমাদের A+ 100% ভাইয়া নিশ্চিত হবে। সো আমি আছি, তোমাদের ইমরান স্যার আছেন, তোমাদের আসিফ স্যার আছেন, তোমরা তো অলরেডি তাদের ক্লাসগুলো করেছো। সো তোমরা অলরেডি আমাদের ক্লাস সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। এবং ভাই দেখো, আমরা কিন্তু এখানে ডিপলি পড়াতে পারছি না, আমরা কিন্তু ইচ্ছে করলেই ফ্রি ক্লাসগুলোতে ডিপলি পড়াতে পারছি না, কারণ এখানে আমাদের প্রতিনিয়ত নতুন স্টুডেন্ট এনরোল হচ্ছে, মানে আসতেছে। সো নতুন স্টুডেন্ট আসার কারণে আমরা হচ্ছে কি করতে পারছি না, পরিপূর্ণ ক্লাসটা ডেলিভারেট করতে পারছি না। কারণ যারা আগে ক্লাস করেনি তারা নতুন আসলে বলে যে ভাই এগুলো কি পড়াচ্ছেন, আমি আগে পড়ি নাই। সো এই জন্য আমাদের জন্য একটু প্রবলেম। সো তোমরা যারা আছো, আই থিঙ্ক ভালো থাকবা, সুস্থ থাকবা। সো যারা ভর্তি হতে চাও যোগাযোগ করো। সবার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ক্লাসে। সো ইংলিশ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।